হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলিউশন করব, ঠিক আছে? তো তোমরা এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কোথায় পাবো, কিভাবে পাবো। তো এটা আমরা বর্ধমানের কোশ্চেন পেপার, তো এটা হচ্ছে 2017 সালের, ঠিক আছে? কোশ্চেন পেপারটা হচ্ছে 2017 সাল। তার যে ম্যাথের পোর্শনে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো টোটালটাই ডিসকাশন করব এবং আমরা ধারণা নেব এখান থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা আগে কীরকম প্রশ্ন এসেছিলো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং এই রিলেটেড প্রশ্নগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব, ঠিক আছে? এর উপরে ভিত্তি করে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো সবার প্রথমেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং একটি লাইক করে দিও ক্লাসটিতে। ওকে, চলো তাহলে আমরা আজকে শুরু করি। পঞ্চায়েতের প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলো সলিউশন হবে আমাদের এই ক্লাসে। তার আগে তোমাদের বলি, একটা অনলাইনে ম্যাথের ব্যাচ করা হয়েছে। তোমরা যারা চাও একদম জিরো থেকে ম্যাথে পুরো জিরো থেকে হিরো হতে চাও, তাহলে একদম 3 মাসের জন্য 599 টাকা পে করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? মনে রাখবে এটা একটা পেইড ব্যাচ। এই 599 পে করলে পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে অঙ্কগুলো করা হবে। চাইলে ডিটেলসে জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ওকে, তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রশ্নগুলো হয়তো সহজ অনেকের মনে হতে পারে যে এগুলো একদম ইজি, কিন্তু আমি তোমাদেরকে বলবো প্রশ্ন যেরকম এসছে আমি সেটাই টাইপ করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রশ্নগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই যে প্রশ্ন বা এরকম যে এত সহজ প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় যেরকম প্রশ্ন এসছে তেমন প্রশ্নটাই কিন্তু আমরা করার চেষ্টা করছি, এর থেকে ধারণা জাস্ট নেব। ওকে, তোমরা জাস্ট আনসারগুলো কমেন্ট করে জানাতে থাকো। ওকে, এবং তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্ট করছো যে আমি ক্লাস আগের দিন দিলাম না কেন, অনেকে বলছে কোথায় গেছে। কিন্তু না, আমি আসি, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের অবশ্যই ক্লাস দেব। তবে যেহেতু আমাদের পেইড ব্যাচটা শুরু হচ্ছে তার জন্য আমরা পেইড ব্যাচের উপরে কিন্তু আমাদের ক্লাসটা দিতে হবে, ঠিক আছে? যাক, চলো আমরা শেষের দিকে কিছু কথা তোমাদেরকে বলবো। এখন আপাতত শুরু করা যাক। 18 মিনিট 1 ঘন্টার কত ভগ্নাংশ? সেটা আমরা জাস্ট 18টাকে জাস্ট 1 ঘন্টা মানে 60 মিনিট এটা দিয়ে ভাগ করে দাও। 6 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 10। তাহলে অপশান এখানে আচ্ছা এ বি সি ডি, আচ্ছা এখানে ডি ছিল, এটা ডি অ্যাকচুয়ালি সি বা ডি ঝাঁক করে নিই। তাহলে এখানে কিন্তু আমাদের অপশান ডিটা কি ধরছি, ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এর পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়? এদের এই সংখ্যাগুলির মধ্যে কোনটা বড় সেটা আমাদেরকে খুঁজতে হবে। একটা জিনিস খেয়াল করো, এটা যে পার্সেন্টেজ দেওয়া আছে না, তোমরা যারা আনসার বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমি আমার নিজের থেকে এই অঙ্কগুলো নিয়ে আসিনি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, ঠিকই শুনছো, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পঞ্চায়েত রিলেটেড যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটাই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট যে কী ধরনের প্রশ্ন এসেছিল সেটাকেই আমরা সলিউশন করছি, ঠিক আছে? এর থেকে আমরা ধারণা নেব যে কী ধরনের প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে, সেই জন্য আমরা জাস্ট হুবহু প্রশ্নগুলো রেখেছি। তো দেখো, এটার পার্সেন্টেজ আছে, এটাকে আমরা কি করব, জাস্ট পার্সেন্টেজ উঠে গেলে দুটো শূন্য কিন্তু এখানে মানে পয়েন্টের আগে জাস্ট এখানে এই পয়েন্টটা দুটো ঘর সরে যাবে, অর্থাৎ 0.375 এইটা আমাদের নাম্বার। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা বড় না এটা বড়, আমাদের কিন্তু বার করতে বলেছে কোনটা বড়, তাহলে এদের মধ্যে এটা বাদ চলে গিয়ে এটা হবে। এবার একটা জিনিস খেয়াল রাখো, এই 17কে 24 দিয়ে ভাগ করলে কিন্তু দেখো 17কে 24 দিয়ে ভাগ করলে কিন্তু 1-এর থেকে কম হবে, আর এটাকে যদি ভাগ করা হয় 1-এর থেকে বড় হবে। দেখো 3 বাং 36, তাহলে 3 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। সুতরাং এই সংখ্যাটা বড় ছাড়া আর কেউ না, ঠিক আছে? দেখে উত্তর বলা যাবে ঠিকই, জাস্ট আমি একটুখানি আলোচনা করে দিলাম তোমাদের সবার সুবিধার্থে। অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে যাব, একটু দ্রুতই করব। দেখো এই ধরনের অঙ্কগুলোকে তোমাদের কিভাবে সমাধান করতে হয়, এটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক। 5:7 জিজ্ঞাসার চিহ্ন 175। দেখো আমি নিয়মটা বলি কিভাবে করতে হয়। এটা হচ্ছে 5/7, এই অনুপাত মানে ভাগ, আর ডবল অনুপাত মানে হচ্ছে = তাহলে এখানে এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় জাস্ট একটা এক্স বসিয়ে দাও, নিচে হচ্ছে 175, এটা দিয়ে কাটলে হচ্ছে 25, 25 যখন আমরা এই 5-এর সঙ্গে গুণ করবো তাহলে 5×25 125, অর্থাৎ এক্স এর মান কিন্তু 125, অর্থাৎ অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? বা তোমরা যারা অনেকেই ভাবছো যে এখানে আমরা এইভাবে না করে অন্যভাবে তো করতে পারি, হ্যাঁ অন্যভাবে করতে পারো, যে এর থেকে আমরা জাস্ট এখানে কি করব, 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ভাগ করে এখানে যেহেতু 5 আছে তাহলে এর সঙ্গে 5 দিয়ে গুণ করে দেবো, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। তো যাই হোক, যে যেরকমভাবেই করবে। তো চলো পরের কোশ্চেন। কিছু প্রশ্ন এখানে আসে খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল প্রশ্ন আসে, ঠিক আছে? এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলবো, এটা বেশ একটা ভালো। এখানে অনেকে হয়তো এই প্রশ্নটা ভুলে যেতে পারো তোমরা, যে 7 ডেসিমিটার 12 ডেকামিটার এটা সমান কত হেক্টোমিটার, সেটা আমাদেরকে বার করতে বলছে। এই হেক্টোমিটার বার করতে গেলে আমাকে কি করতে হবে, আমি তোমাদেরকে
দেখো 7 ডেসিমিটার আর হচ্ছে কি ডেকামিটার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 12.7। এই 12.7 কিন্তু আমাদের হয়ে যাবে ডেসিমিটার। ওকে, 12.7 কিন্তু আমাদের হয়ে যাবে ডেসিমি, কারণ আমরা ডেকামিটার আচ্ছা এটা ডেকামিটার হবে, কারণ এখানে আমাদের আচ্ছা তার আগে তোমাদের একটা কাজ করি, তোমাদের একটা তথ্য আমি এখানে দিই। দেখো এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। যখন মিটার থাকবে তখন সব মিটার জুড়ে যাবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এখানে এই তথ্যটা মনে রাখবে, এবং এটা মনে রাখবে যে এই নিচে থেকে যদি উপরে উঠতে হয় তখন কিন্তু 10 দিয়ে ভাগ করতে হয়। ওকে, আর যখন উপর থেকে নিচে নামতে হয় তখন 10 দিয়ে গুণ করতে হয়, মানে এক একটা ঘরের জন্য 10 10 করে গুণ করতে হয়। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বলি, এই জন্যই বলি যাতে তোমাদের সবার পুরো একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা স্লাইডে আমি একটু সময় দিয়ে দিই, কিন্তু ক্লাস করাই। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা অবশ্যই জানো যে আমি প্রত্যেকটা স্লাইডে একদম পুরো ধরে ধরে মানে একদম ক্লিয়ার করার চেষ্টা করি। তো এই যে তথ্যটা কিন্তু আমাদের যদি জানা থাকে তাহলে এই রিলেটেড অঙ্ক যত থাকবে সেগুলো কিন্তু আমরা নিমেষে করতে পারবো। তাহলে আমরা একদম ফ্রেশ করে আমি লিখি একবার, খেয়াল করো আমাদের রয়েছে কি এখানে 12 হেক্টোমিটার। এখন 12 হেক্টোমিটার মানে এই পজিশনে 12 আছে, ভালো করে বোঝো। আর 7 কি আছে ডেসিমিটার, তাহলে 7 ডেসিমিটার মানে এরম পজিশনে আছে এখান থেকে। তাহলে আমাকে কি করতে হবে, এই 7টাকে ডেসিমিটারে চলে যেতে ডেকামিটারে চলে যেতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, দুটো ঘর একটা দুটো, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 12 পয়েন্ট, এটা কত হবে এখানে যদি আসে তাহলে হচ্ছে 0.07, তাহলে এখানে হচ্ছে 07। এইটা হচ্ছে আমাদের, কিন্তু এবার আমরা রয়েছি কোথায় ডেকামিটারে, আমাদের কোথায় যেতে হবে হেক্টোমিটারে। তাহলে কি করতে হবে, আবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হবে 1.207। সুতরাং অপশান ডিতে কিন্তু রাইট আনসার। দেখো আনসারটা ব্যাপার না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু তোমরা পুরো অঙ্কটা কভার করতে পারবে। যাই হোক আমরা পরের স্লাইডে চলে যাব। পরের প্রশ্ন, 8 মেট্রিক টন সমান কত গ্রাম? মনে রাখবে এখানে 1 মেট্রিক টন, ঠিক আছে? এইটা মানে হচ্ছে একটা একের পরে 6টা শূন্য, মানে অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার 6 বোঝায়। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6 বোঝায়। এবার তার সঙ্গে যেহেতু 8 আছে একটা 8 গুণ করে দেবে, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মানে 8-এর পরে 6টা শূন্য। এই দেখো 8-এর পরে 6টা শূন্য, সুতরাং আমাদের কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো পঞ্চায়েতে এই রিলেটেডই প্রশ্ন এসেছিল, আমি কি করব, আমার তো কিছু করার নেই, যেমন প্রশ্ন তেমনই আমি তোমাদেরকে করাচ্ছি। তো তোমরা করো এবং বুঝতে পারবে যে কেমন প্রশ্ন আসতে পারে। হয়তো এত সহজ দেবে না, যেহেতু এটা 2017 সালে পরীক্ষা হয়েছিল। তো 12% মানে দশমিকে কত, 12%কে 12কে 100 দিয়ে ভাগ করে দাও, জাস্ট খেলা শেষ। তাহলে এখানে 0.12, ব্যাস 0.12, আর পার্সেন্টেজ দেওয়ার তো দরকারই নেই। তাহলে এখানে হচ্ছে অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা আনসারগুলো কমেন্ট করতে থাকো, ঠিক আছে? এবং পুরো ক্লাসটা কন্টিনিউ করো। অনেকে হয়তো ভাবছো যে এই সহজ প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্ন হলেও ধারণাটা নাও। আমার কাছে বারবার আমি একটা কথা বলছি যে এই ধরনের প্রশ্ন এসেছিল। তোমরা অনেকে পঞ্চায়েতের সিলেবাস নিয়ে কিন্তু খুবই চিন্তিত। তো সিলেবাস যেহেতু জানো না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু সেভাবে নেই। তো কিছু কিছু জেলাভিত্তিক কিন্তু পরীক্ষা হয়েছিল, সেই জেলাভিত্তিক যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আলোচনা হচ্ছে, সেগুলো একটু দেখতে থাকো, ঠিক আছে? পরের প্রশ্নটা সিম্পলিফিকেশানের, জাস্ট এটা সমাধান করতে হবে। তোমরা প্রত্যেকে এইটা কমেন্ট করে আমাকে জানাও। দেখো ওখানে লাইভ চ্যাট চলছে, ওখানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো এখানে আমরা কিভাবে করব, সবার প্রথমে আমাদের কাজ করতে হয় ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? ব্র্যাকেটের কাজ আমরা বদমাস রুল জানি, বদমাস রুল ফলো করে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তো আমি তোমাদেরকে বদমাস রুল তো বলবো, কিন্তু তার আগে তোমাদের আমি মুখে মুখে কিছু ক্যালকুলেশন করা শিখিয়ে দিই। দেখো এখানে 14 আর এখানে 84কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 14, 6 14 84। এবারে দেখো এই দুটো কিন্তু আমরা যোগ করে নিতে পারি, তাহলে হচ্ছে 22। এবার এখানে -13 আছে, তাহলে 22 এখানে থাকলো। এবার আমাদের এইটা করে নিতে হবে কাজ, এটা বিয়োগ করলে 2 হয়, তার সঙ্গে 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে এইটা পুরোটা জিনিসটা আসছে কত 3। দেখো কিছু কাজ তোমাকে প্রশ্নের পর ঘপাঘপ করতে হবে, নাহলে কিন্তু এই ধরনের অঙ্ক তোমাকে সময় নেবে। তো এখান থেকে দেখো এখানে হচ্ছে এবার এটা -13 -3, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে এই পোর্শন পর্যন্ত পুরোটা হচ্ছে -16। ভালো করে খেয়াল করো, এই পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেল, আমি কেটে দিলাম, এই পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেল আমার, কিন্তু -16 আছে। তাহলে এখানে হচ্ছে কত 22 -16, তাহলে এই পর্যন্ত কত হচ্ছে 22 থেকে 16 বাদ দাও, 16 বাদ দিলে 6, তাহলে এই পুরো জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি 6 হয়ে বসে আসে। তাহলে 112 থেকে জাস্ট 6 বাদ দাও, তাহলে 106।
সুতরাং হচ্ছে অপশান এ কিন্তু রাইট আনসার। হয়তো তোমরা অনেকে এই অঙ্কটা ভেঙে ভেঙে করবে, ভেঙে ভেঙে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু সময় যাবে। কিন্তু আমি বলবো প্রশ্নের উপরে যতটা ক্যালকুলেশন করা যায় একদম দ্রুত কমপ্লিট করবে। এখানে এটা হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে এখানে যখন আসবে তখন হচ্ছে 16, তাহলে এতটা কাজ আমার কমপ্লিট। একদম একদম সিম্পল করে বোঝো। এবার দেখো এটা আমরা ভাগ করলে কত হচ্ছে 14, 14 যেহেতু যোগ আছে যোগটা আগে করে নেবো, তাহলে 22। এবার আমরা কত করব, এই 22 থেকে জাস্ট একটা 16 বিয়োগ করে দাও, 16 বিয়োগ করলে কত হচ্ছে 6। এবার এই 112 থেকে 6টা বিয়োগ করলে 106, ব্যাস এতটুকুই। এবার এটা যে যত দ্রুত করতে পারবে তার তত মানে টাইমটা বাঁচবে। তো আমরা পরের প্রশ্ন দেখে নেব। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে মনে রাখবে অল কম্পিটিটিভ ম্যাথ যে পোর্শনটা আছে সেটা আমি কভার করি, ঠিক আছে। আমার সঙ্গে তোমরা ক্লাস করতে পারবে 7 সন্ধ্যা 7টা PM, অর্থাৎ সন্ধ্যা 7টার সময় ম্যাথ ক্লাস থাকে, তোমরা আমার সঙ্গে ক্লাস করতে পারবে। এবং তোমাদেরকে এর সঙ্গে আরও একটা কথা বলি, যেহেতু বলছি, আচ্ছা আমি শেষে কিছু তোমাদেরকে কথা বলবো, তোমরা একটু শেষের দিকে ওয়েট করো। চলো এরপরের প্রশ্নটা দেখো। এরপরের প্রশ্নটা এটা তোমরা কিভাবে সমাধান করবে দেখো, এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। খুব ইজি প্রবলেম কিন্তু তবু করবে। দেখো এখানে 1 - 1/2 মানে মনে রাখবে কিন্তু 1/2ই আসে, প্লাস 1/4 প্লাস 1/5। আমি এই অঙ্কটাকে এটাকে ইজি লিখতে পারি, এটাকে হচ্ছে 0.50, এটা মানে হচ্ছে 0.25, আর এটা মানে হচ্ছে 0.20। দেখো এই তিনজনকে কিন্তু যোগ করলে কিন্তু এদের মান যেটা ভগ্নাংশ থেকে কিন্তু যে দশমিকে আছে সেটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 50 আর 20 70, 70 আর 20 90, 95। সুতরাং 0.95 মানে এখানে হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে রাইট আনসার। ওকে, তো এটা লসগু করে করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় লসগু করে একটু বড় হয়ে যাবে। যদি তোমরা ফ্র্যাকশনটাকে দশমিকে নিয়ে আসতে পারো যেই সে হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে সি উত্তর হলো। চলো পরের প্রশ্ন। খুব সহজ সহজ প্রশ্ন দিয়েছিল পঞ্চায়েতের। দেখো এখানে 12টি ব্যাগে 180 কেজি আটা ধরে, তাহলে 375টি ব্যাগে কত আটা ধরবে, এটা আমাদের বার করতে, মানে কত কেজি আটা ধরবে। তো এখানে আমাদের কি করতে হবে, যেহেতু 12টা ব্যাগে ধরে তাহলে একটা ব্যাগে কত ধরে, 180কে জাস্ট 12 দিয়ে ভাগ করে দাও ইন্টু 375। ওকে, এবার আমাদের এইটাকে কি করতে হবে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে, কাটাকুটি করতে হবে। কাটাকুটি করি, 180 আমরা 12, এটাকে যদি 6 দিয়ে কাটি 2 হয়, এটাকে যদি 6 দিয়ে কাটি তাহলে 30 হয়, তাহলে এখানে আসছে আমাদের 15। এটা জাস্ট গুণ করবে, গুণ করলে আমাদের আনসার চলে আসবে। মনে রাখবে এই দুটো আনসার হবেই না, ঠিক আছে। এইটা আনসার হতে পারে অথবা এটা আনসার হতে পারে। কেন বলছি বলো তো, আমার টেকনিকটা বোঝো। দেখো এই অঙ্কটা থেকে আমরা কিছুটা টেকনিক শিখে নিই, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট কিছু না কিছু তো আমাদের শিখতে হবেই। ধরো আমাদেরকে কত এসেছিল 180, দেখো অনেক বড় বড় সময় না আমরা গুণ করব না, সেই টেকনিক কিন্তু আমাদের প্রতিনিয়ত আমি তোমাদেরকে দিই, এবং ওটা পেইড ব্যাসেও দেবো, তোমাদেরকে কিছু দেবো। তবে মনে রাখবে পেইড ব্যাসে তো একটু স্পেশাল হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিছু না কিছু তো স্পেশালিস্ট থাকবেই, তা নাহলে তো তারা কেন পেমেন্ট করবে। তো যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছে তারা বলতে পারবে বিষয়টা। যাই হোক, এখানে আমরা জাস্ট ক্যান্সেল করছি। যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 30, আর এখানে আমাদের 6 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে এখানে কাটলে কত হচ্ছে 15। এবার দেখো এই 5 আর এই 5 গুণ করলে 25 হয়, অর্থাৎ শেষ সংখ্যা কিন্তু 25 থাকবে, কোনোদিন শূন্য থাকবে না। যদি আমাদের খুব বড় বড় গুণ থাকে তাহলে আমি অটোমেটিক এই দুটো অপশান বাদ দিতে পারবো। এবার একটা জিনিস খেয়াল রাখো, এই যে দেখো মানে ক্যালকুলেশন না করেই উত্তর করা যাচ্ছে। 375 তার সঙ্গে 15 গুণ, তাহলে 375 কোনোদিন উত্তরই হবে না, তাহলে অপশান ডি ছাড়া আর কে হতে পারে। দেখো আমি কিন্তু গুণ করলাম না, কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমাকে পরীক্ষা হলে পরীক্ষাটা ফেস করতে হবে। তোমরা হয়তো দেখো যে অনেক সময় 1957028 তার সঙ্গে কখনো এরকম গুণ করতে হচ্ছে 5539। এবার অপশান এমনভাবে রয়েছে, দেখা যাচ্ছে তোমরা এই গুণ পরীক্ষা হলে যদি বাই চান্স করতে কোনো সময় হয় প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমি বলবো টেকনিক আসে, অবশ্যই আসে। যাই হোক, তো আমরা এখানে অপশান ডিতে রাইট অ্যান্সার। ওকে, চলো টেকনিক দেবো, আস্তে আস্তে সব কিছু দেবো, সব পাবে। তো এখানে দেখো কি বলছে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন 61 নাম্বার প্রশ্ন কি বলেছিল, যে 2750 টাকা মূল্যের একটি সাইকেল 3300 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে শতকরা লাভ কত হবে। তাহলে এখানে আমাদেরকে জাস্ট এদের মধ্যে ডিফারেন্সটা বার করতে হবে। এখানে এদের মধ্যে ডিফারেন্স কত টাকা লাভ হয়েছে সেটা জাস্ট বার করে নেবো। দেখো এখানে বিয়োগ করলে 5 হাতে 1, তাহলে এখানে হচ্ছে 8 আর 5 13, এটাই হচ্ছে আমাদের লাভ। তাহলে এই লাভটা কততে হয়েছিল, এততে লাভ হয়েছিল, নিচেই পাঠিয়ে দাও।
তাহলে এটাই একে হয়েছিল, এটা একে 1 টাকায় লাভ হয়েছিল, ইন্টু 100 করে দাও, খেলা শেষ, পার্সেন্টেজ বেরিয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে কত আসছে, উপরে 550। হ্যাঁ, এখান থেকে আমাদের এটা নিচেরটা 11 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 11 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, 5, উপরে 11 দিয়ে কাটলে কিন্তু আমাদের হচ্ছে 50। ওকে, 50 থেকে এটা কাটলে 20, তাহলে হচ্ছে না 2 আর পাশে 10, তাহলে হচ্ছে এখানে আমাদের কত হচ্ছে 20, অর্থাৎ 20% কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। দেখো কাটাকুটিটা নিজের মন মতন করে করবে। এটা এখানে 11 দিয়ে কাটা যাচ্ছে কেন জানো, কারণ 2, 7, 5 মানে হচ্ছে এই দুজনের যোগফল আর এই মাজার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সুতরাং 11 দিয়ে ভাগ যাবে। আমাদের নাম্বার সিস্টেমে যারা ক্লাস দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে নাম্বার সিস্টেমে ক্লাস দেখে নেবে, ওখানে বিভাজ্যতার নিয়ম আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের ক্লাস করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। চলো এবারে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন, ক একটি কাজ 6 দিনে এবং খ ওই কাজই 8 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে যদি কাজটা শেষ করে তাহলে মানে কাজটা করে তাহলে কতদিনে শেষ হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। প্রথমের দিকের অঙ্কগুলো তোমরা যারা এতক্ষণ পুরো ক্লাসটা কন্টিনিউ করেছো তোমাদের হয়তো প্রথমের দিকের অঙ্কগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু যেহেতু এসেছিলো পরীক্ষায় সেহেতু করিয়ে দিলাম। কিন্তু এবার প্রবলেমগুলো আসে শেষের দিকে, একটু ভালো ভালো প্রবলেম আসে। হ্যাঁ, এবং আমি তোমাদেরকে টেকনিক দিয়ে দিয়েই বলবো। ক 6 দিনে এবং খ 8 দিনে, তাহলে তুমি 6 আর 8 লিখে ফেলো, লিখে এদের এলসিএম করো। এলসিএম মিনস লসাগু। এবারে এটাকে জাস্ট কত ইউনিট মানে ভাগ করো, এটাকে জাস্ট 24কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে 4, 6, 24, আর এটাকে কত 3 হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই কয়ের যে কাজের একক, কয়ের যে কাজের একক বা ইউনিট, কত ইউনিট কাজ করছে 4 ইউনিট, আর এটা কত ইউনিট কাজ করছে 3 ইউনিট। ওকে, তাহলে টোটাল কাজ কত ইউনিট 24 ইউনিট। তাহলে আমাকে পুরো দুজন মিলে যখন করবে তাহলে যোগ করতে হবে, তাহলে 7 ইউনিট কাজ করতে হবে কতটা 24। এবার আমরা একেই কত সেটা বার করে দেবো, একাংশ কাজ করবে কত দিনে, তাহলে 24 ডিভাইডেড বাই এটা হচ্ছে 7, এটাকে ভাগ করলে নিচে যেহেতু 7 তাহলে অপশান ডি ছাড়া আর কেউ উত্তর হবে না। ওকে, এই রিলেটেড প্রবলেম একদম এইভাবে করবে, তোমাদের একদম সহজেই হয়ে যাবে। চলো, শর্ট ট্রিক্সে অঙ্ক করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে পারো এবং চাইলে আমাদের সঙ্গে পেইড ব্যাচে যুক্ত হতে পারো। একদম ন্যূনতম ফিস নেই, ঠিক আছে। এরপরে কিন্তু ফিসটা বেড়ে যাবে, তোমরা চাইলে এই সপ্তাহের মধ্যে জয়েন হয়ে যাও, নাহলে কিন্তু ফিসটা বেড়ে যাবে। আমরা ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আমাদের ফিসটা বেড়ে যায়। ওকে, অন্য নিয়ম একটু। চলো, এরপরে হচ্ছে 5 বছর পরে রামের বয়স বাবার বয়সের 1/3 হবে। বর্তমানে বাবার বয়স 55 বছর হলে রামের বয়স কত? অপশান দিলাম, প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাও। দেখো একদম সহজভাবে আমরা যদি বুঝি, 5 বছর পরে কিন্তু ওই কাহিনীটা হবে, তাহলে বর্তমানে তো এটা, তাহলে 5 বছরের সঙ্গে যোগ করে দাও, তাহলে হচ্ছে 60। তাহলে 5 বছর পরে গিয়ে কি হবে, 1/3 হবে, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে দাও 20। তাহলে রামের বয়স কত ছিল 20 ছিল, অর্থাৎ অপশান এখানে কিন্তু আমাদের বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, খুব ইজিলি হয়ে যাবে। চলো এর পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন একটা সিম্পলিফিকেশান, জাস্ট কিছুই না, যেহেতু প্রশ্নগুলো দিয়েছিল বলে আমরা করছি। তো এখানে জাস্ট এটাকে তোমরা যোগ করলে হচ্ছে 120, এখানে হচ্ছে -102। আচ্ছা, এটা যদি এর সঙ্গে যোগ করা হয় তাহলে 125 হয়ে যাবে, তারপর 102, তাহলে এখান থেকে 102টা যদি বাদ দিয়ে দিই আমরা হচ্ছে এখানে 2 মানে 23, সুতরাং অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যাই হোক, এটা সহজ একটা প্রবলেম। চলো এর পরবর্তী শেষের দিকে কিন্তু বেশ ভালো ভালো প্রবলেম আছে। হ্যাঁ, একটু ওয়েট করো, দেখতে পাবে। তো এবার দেখো, অপশান দিলাম, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। ভালো করে মনে রাখো, একটি 450 মিটার লম্বা ট্রেন, একটা 450 মিটার লম্বা একটা ট্রেন কি করছে, 750 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 2 মিনিট সময় নেয়। ঠিক আছে, ট্রেনটি ঘন্টায় গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ দেখো, আমি তোমাদেরকে দুটো পার্টে বিভক্ত করে বলে দেবো অঙ্কটা। উত্তরটাতে তোমরা দেখতে পেয়েছো, কিন্তু কিছু করার নেই। তো দুটো পার্টে তোমাদেরকে আমি বলে দেবো, দেখবে তোমাদের দুটোই সহজ লাগবে। আমরা টোটাল দূরত্বটা বার করব, ট্রেনটা যখন যাচ্ছে তখন টোটাল দূরত্ব কতটা কভার করছে, এই দুজনের যোগফল, তাহলে যোগ করলে যে দূরত্ব সেটাকে আমরা এস অক্ষর দিয়ে লিখি, তাহলে হচ্ছে 0, তারপরে আবার হচ্ছে 0, আর এটা হচ্ছে 7, আর এখানে হচ্ছে 5, 7 আর 5 12। তাহলে আমাদের এসছে কত 1200 মিটার। এত মিটার কি দূরত্ব, মানে এতটা দূরত্ব যেতে হবে। সময় লাগছে কতটা, সময় লাগছে হচ্ছে 2 মিনিট। এবার আমি তোমাদেরকে বলবো এই 2 মিনিটটাকে ঘন্টাতে নিয়ে চলে যাও,
তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা আওয়ারে চলে গেল। আর এটাকে তুমি কিমিতে নিয়ে চলে যাও, 1200 ডিভাইডেড বাই 1000 করে দাও, দুটো শূন্য চলে গেল। তাহলে এখানে এটা হচ্ছে 1/30। এবার আমি তোমাদেরকে সূত্র বলেছিলাম যে এস ইকালস টু ভিটি, এই একটাই সূত্র পৃথিবীতে মনে রাখবে, দেখবে এই সূত্রটা দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে, ওই স্রোতের অঙ্ক হয়ে যাবে প্লাস তোমার এই ট্রেনের যত অঙ্ক হয়ে যাবে, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স পুরো কভার হয়ে যাবে। যদি যদি সূত্র দিয়ে করতে চাও, টেকনিক দিয়ে করলে আমি এটাকে এখানে টেকনিক দিয়ে বলবো, একটুখানি ধৈর্য ধরো। তো এখানে ভির মান বার করতে হবে, তাহলে দূরত্বকে টি দিয়ে ভাগ করতে হয়। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 1200টাকে এটা হয়েছে আমাদের শুধু 12। আচ্ছা, তাই তো আমরা কাটাকুটি করে নিলাম। তাহলে এখানে হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 10, এটাকে আমাদের ভাগ করতে হবে 1/30 দিয়ে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে হচ্ছে ওপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 10, আর এটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 1, কাটলে এখানে হচ্ছে 3/36। এইটা হলো একটা নিয়ম। এবার দেখো আমি তোমাদের আরও একটা টেকনিক দিই। টোটাল দূরত্ব কতটা? 1200, ঠিক আছে। তাহলে 2 মিনিটে যাচ্ছে কতটা? 1200 মিটার, ঠিক আছে। আমি 2-3 রকম নিয়মে বলি, যাতে তোমাদের যেটা সুবিধা সেটা করবে। তাহলে 1 মিনিটে কতটা যাবে? 600। ওকে, এবার আমাদের 60 মিনিটে কতটা যাবে? হলো। এবার আমাদের এটা কি, জাস্ট 3টে শূন্য বাদ দিলে কিমিতে চলে যাবে, এটাই আমাদের আনসার 36 কিমি। এটা তো 1 ঘন্টা, এই 1 ঘন্টাই তো হচ্ছে কি, ওটাই তো কিলোমিটার হয়, মানে গতিবেগ হয়। দেখো এটাও তোমার জানার প্রয়োজন এবং এটাও জানার প্রয়োজন, মানে আমি এটা বলছি না যে শুধু তুমি এটা হচ্ছে করো না, কিন্তু বলবো এটা জেনে রাখো, এটা জেনে রাখো, এবং এটাও তোমরা কনসেপ্ট দিয়ে উত্তর দাও, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। ওই জন্য বললাম না, শেষের দিকে বেশ কনসেপচুয়াল প্রশ্ন আছে, একটু শেষ পর্যন্ত ওয়েট করো, অনেক অনেক অঙ্ক আছে, সেগুলো খুবই ভালো ভালো অঙ্ক। তোমরা আমার এই চ্যানেলে অল কম্পিটিটিভ এক্সামগুলো দিতে পারবে, বিশেষ করে WBPSC, ঠিক আছে, WBPSC, WBCS এর ম্যাথ, WBPর ম্যাথ, কেপি, RRB অর্থাৎ রেল, গ্রুপ ডি, গ্রুপ সি, ঠিক আছে। এই সমস্ত পোস্টের জন্য তোমরা আমার এই চ্যানেলে ক্লাস করতে পারবে, বিশেষ করে ম্যাথ পার্টটা আমি কভার করি, ঠিক আছে। আর WB টেট এবং আপার টেট, ঠিক আছে, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এই দুটোই কিন্তু কভার হবে। এবং সঙ্গে একটা জিনিস মনে রাখবে, ANM এবং GNM, ঠিক আছে, ANM এবং GNM এর কিন্তু আমাদের এখানে ব্যাচ চলবে। ওকে, তোমরা চাইলে সেটাও কিন্তু যুক্ত হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। সমস্ত বিষয়ের কম্পিটিটিভ এক্সামগুলো যতটা আছে সে সব বিষয়ে কিন্তু পড়ানো হয়, কিন্তু বিশেষ করে ম্যাথ পার্টটা কিন্তু আমি কভার করি। আমার সঙ্গে চাইলে ম্যাথ করতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো খুব ভালো একটা প্রবলেম বলছে, যদু স্রোতের প্রতিকূলে 10 কিমি প্রতি ঘন্টায় সাঁতার কাটতে পারে, স্রোতের বেগ ঘন্টায় 5 কিমি, যদু 30 কিমি সাঁতার কাটতে কত সময় নেবে? এই অঙ্কটা তোমাদেরকে আমি একটু বলবো। এই অঙ্কটাতে একটা জিনিস খেয়াল করো, এখানে যদু 30 কিমি সাঁতার কাটতে পারে, স্রোতের প্রতিকূলের কথাই যদি এটা হয়, তাহলে সেই প্রতিকূলে যদি সাঁতার কাটতে পারে, তাহলে কিন্তু আমাদের 30 ডিভাইডেড বাই 10, অর্থাৎ কিন্তু আমাদের 3 কিন্তু আনসার হবে, অর্থাৎ অপশান বি কিন্তু হবে। আমি বলছি না যে এখনও, কারণ এটা হবে, প্রশ্নটার মধ্যে কিন্তু একটু গন্ডগোল আছে হয়তো মনে হচ্ছে। তো এবারে হচ্ছে আমাদের, যদি এটা না হয়ে যদি সে ফ্রিলি, মানে যদি কোনো স্রোত না থাকে, মানে স্থির জলে কতটা যেতে পারবে, সেটা কিন্তু আমাদের যদি বার করতে দেয়, এই জায়গাটায় প্রশ্নটা একটা বলা উচিত ছিল আমার মনে হয়। আমি এটা মনে করি যে যদু স্থির জলে 30 কিমি যেতে কতটা সময় নেবে, এটা যদি বলতো তাহলে খুব ভালো হতো, ঠিক আছে। অথবা যদি এরকম বলতো যে এইটা স্রোতের বেগটা না দিয়ে যদি এরকম বলতো, তাহলেও অঙ্কটা কিছুটা ছিল, মানে মোটামুটি হয়ে যেত, অসুবিধা হতো না। তো এক্ষেত্রে আমরা কি বলবো, প্রবলেম কিছু নেই, ধরে নিই আমরা যদি অঙ্কটা করি, তাহলে এই 10 কিমি স্রোতের, যেহেতু প্রতিকূলে স্রোত যেদিকে যাচ্ছে ঠিক তার উল্টো দিকে কিন্তু যদু সাঁতার কাটছে, ফলে কষ্টটা বেশি হবে। তাহলে অ্যাকচুয়ালি যদু কিন্তু এই স্রোতের সঙ্গে এর থেকে কিন্তু 5 কিমি বেশি বেগে কিন্তু সাঁতার কাটছে, তাহলে 15 কিমিতে সাঁতার কাটছে। তাহলে তার এই 30 কিমি যদি বলা হয় যে ফ্রিলি যেতে, তাহলে তাকে হবে এই 30কে জাস্ট 15 দিয়ে ভাগ করলে হবে 2, অর্থাৎ কিন্তু 2 ঘন্টা এখানে উত্তর হতে পারে। অপশান এও হতে পারে, অপশান বি হতে পারে। যেহেতু প্রশ্নটার মধ্যে কোনো গন্ডগোল আছে বলে আমার মনে হচ্ছে, তার জন্য কিন্তু আমরা
এখানে দুটো অপশানই সিলেক্ট করলাম, তবে আমার যেটা মনে হচ্ছে অপশান এটা কারেক্ট আনসার হতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে স্রোতের বেগটা দেওয়া আছে, তো তাহলে নাহলে স্রোতের বেগ দেওয়া থাকতো না। যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানিও এই প্রশ্নটা, মানে তোমরা একটু ভাবনা চিন্তা করে নিতে পারো, ভুল আমারও তো হতে পারে। আমি এটা অনেক অ্যানালিসিস করে দেখলাম, ঠিক আছে, আমার যেটা মনে হয়েছে আমি সেটা করলাম। তো এখানে অপশান এ আমি উত্তর নিলাম, কিন্তু এ বি দুটোই হতে পারে। চলো, যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ভুল থাকতেও পারে। চলো পরবর্তী প্রশ্ন, এই অপশানগুলো একটু ঠিক করে নিও, এটা এ, এটা এ অপশান, এটা বি অপশান, এটা সি এবং এটা ডি। অপশানগুলো চেঞ্জ করা হয়নি। তো দেখো এখানে কি বলছে, 27 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই রিলেটেড অঙ্ক যখনই করবে না, তখন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাগুলো থেকে শুরু করবে, বৃহত্তম সংখ্যাগুলোকে আপাতত বাদ রেখে দেবে। তাহলে এটা দেখবে 27 দিয়ে ভাগ যায় কিনা, আগে দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা, 9গুলো কেটে দাও। দেখো এই 8 আর 7 কত হয় 15, তাহলে এটা 27 দিয়ে ভাগ, মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, 27 দিয়ে ভাগ যাবে কি করে? তাহলে এখানে কিন্তু আমাদের অপশান সি হবে না। এবার দেখো এটা এই দুটো যোগ করলে 8 আর 4 12, 12 আর এটা যোগ করলে কত হচ্ছে 12, আর এখানে 1 13, তাহলে 8 আর 4 12 আর 1 13, তাহলে 13 হচ্ছে আমাদের, এটা আমাদের কিন্তু 9 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্ন দেখে নেবো। এর পরে হচ্ছে, আচ্ছা এখানে আর একটা বিষয় বলা আছে, এটা কিন্তু 9 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। এখানে আর একটা কথা বলা যেতে পারে, এটাকে আমরা 3 দিয়ে ভাগ যায় কিনা একবার চেক করে দেখব। ঠিক আছে, সবার প্রথমে এটা ভালো হতো যদি 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা একটু দেখো তো। এখানে হচ্ছে 13, তাহলে হচ্ছে এখানে 3 দিয়ে ভাগ যাবে, মানে এটা উত্তর হবে না। এবার যেহেতু বড়, এদের মধ্যে এটা দেখতে হবে যে কোনটা 27 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9 কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু 9 হচ্ছে, সুতরাং এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবং 3 দিয়ে ভাগ যাবে সেটাকে আমরা দেখে নেবো। এখানে দেখো 9 হচ্ছে যখন, এটা 3 দিয়েও ভাগ যাবে। সুতরাং এখানে এই সংখ্যা যেটা আছে না, এটা হচ্ছে 9 দিয়ে ভাগ যাবে, ঠিক কথা, এটা 3 দিয়েও ভাগ যাবে। কিন্তু যেহেতু আমাদের বড় বলছে না, সুতরাং বড় যেহেতু সংখ্যা আমাদের এখানে বলেনি, ছোট সংখ্যা বলেছে, ছোট সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমাদের কিন্তু এখানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। যেহেতু ছোট সংখ্যা বলছে, সুতরাং এটাই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। কি বলছে, একটি ক্রিকেট টিমের সব খেলোয়াড় মিলে 265 রান করেছে। মধু ও হরি ছাড়া বাকি সদস্যদের গড় 17 রান হলে, মধু হরির চেয়ে 8 রান বেশি করলে হরি রান কত করেছিল বা করেছে, এটা আমাদের বার করতে হবে। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, টোটাল যে খেলোয়াড়ের সংখ্যা সেটা হচ্ছে 11 জন। ঠিক আছে, এই 11 জন প্লেয়ার মিলে কিন্তু রান করেছে কতটা, টোটাল রান করেছে 265 রান করেছে। এবারে হরি আর মধু অর্থাৎ দুজন ছাড়া তাদের রানের গড় হচ্ছে 17, তাহলে 9 জনার যে রানের সমষ্টি সেটা হবে কত, এই 9 × 17। ঠিক আছে, এবার এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে, এই দুটো রান কাদের হবে, এই দুটো যে রানটা সেটা কারা করবে, হরি আর মধু করবে। তাহলে এদের মধ্যে বিয়োগটা করে ফেলো, জাস্ট গুণ করে বিয়োগটা করো। 7 9 63 3, হ্যাঁ এবার বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের কত আসছে 2 112। তাহলে 112টা কার রান হবে, দুজনের রান হবে। কার হবে, মধু এবং হরি। এবার যেহেতু এদের রান হচ্ছে, একজন আর একজনের রান হচ্ছে 8 বেশি। ঠিক আছে, তাহলে কার বেশি, এখানে বলছে মধু হরির চেয়ে 8 রান বেশি করেছে। তাহলে এখানে হরির চেয়ে বলছে, তাহলে হরির থেকে যদি রান বলে, তাহলে হরির যদি আমরা এক্স হিসেবে কল্পনা করি, তাহলে মধুর হবে x প্লাস 8। ওকে, তাহলে এটা হচ্ছে হরির, আর মধুর হবে টোটালটা। তাহলে টোটাল যোগ করলে হচ্ছে x প্লাস 8, এইটাই হবে আমাদের 112। একটু ধরে করো, ঠিক আছে, এখানে 2x, এর 112 ওপাশে পাঠিয়ে দাও, মানে 8 ওপাশে পাঠিয়ে দাও, পাঠালে আমাদের কত আসবে, জাস্ট এখানে গুণ বিয়োগ করলে হচ্ছে 104 আসবে। তাহলে x = 52। সুতরাং অপশান এতে কিন্তু রাইট অ্যান্সার থাকবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদেরকে একদম মানে খুব সহজ এটা উত্তর করতে পারবে। তোমরা আমাকে এই প্রশ্নটা কমেন্ট করে জানিয়েছিলে বা আমাকে কন্ট্যাক্ট করে বলেছিলে যে এটা অসুবিধা হচ্ছে, সেই অঙ্কটা আমি তোমাদের নিয়ে এসেছি। একটি চৌবাচ্চায়
দুটি নল, আচ্ছা তোমরা একটু অপশান দিয়ে দিলাম, তোমরা একটু কমেন্ট করে জানাও। দুটি নল এ ও বি দিয়ে জল প্রবেশ করে এবং সি দিয়ে জল বার হয়। মনে করো একটা পাত্র আছে, হ্যাঁ, এই পাত্রে মনে করো দুটো নল আছে, একটা নল এই যে, আর একটা নল মনে করো, তো এখান দিয়ে জল এগুলো পাত্র দিয়ে বার হয়, আর একটা নল মনে করো এখান দিয়ে, এটা দিয়ে পাত্রের জল আসছে, ওকে, আর আরেকটা নল দিয়ে মনে করো পাত্র দিয়ে জল কিন্তু বার হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এক্ষেত্রে আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে এ আর বি, মনে করো এখানে একটা এ নল এবং এটা হচ্ছে বি নল, আর এটা হচ্ছে সি নল দিয়ে কিন্তু বার হয়ে যাচ্ছে, তাহলে একই সঙ্গে এই কাজটা হচ্ছে। তাহলে এ নল 3 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে, তাহলে এ নলের সময় লাগে 3 ঘন্টা। আচ্ছা বি নল কত ঘন্টায় পূর্ণ করে আমি জানি না, ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি, দেখবে শেষে হয়ে যাবে। কিন্তু সি নল নিজে কি করছে, এই 2 ঘন্টায় খালি করে দেবে, এ 3 ঘন্টা সময় লাগবে ভর্তি করতে, বি জানি না, বিটটা বার করতে বলছে। এবার আমাদের বলছে এই কাহিনীটা সম্পূর্ণ করছে কিন্তু 12 ঘন্টায় কিন্তু অ্যাকচুয়ালি টোটাল যে এটা ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে। দেখো অঙ্কটা ক্লিয়ার করো, উত্তর কীভাবে করতে হবে সেটা আমি বলবো, কিন্তু তার আগে তোমরা অঙ্কটা ক্লিয়ার করো যে না ঠিক আছে বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে 3 ঘন্টায় যেহেতু এ নলটা সম্পূর্ণ করছে, এ নল তাহলে 3 ঘন্টা যদি সম্পূর্ণ করে 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/3 অংশ, ওকে, একদম ঠান্ডা মাথায় বোঝো। আচ্ছা বি নলের ক্ষেত্রে দেখো, বি নলের ক্ষেত্রে এক্স ঘন্টায় 1 অংশ করে, তাহলে এখানে 1 ঘন্টায় 1/x অংশ করবে, দুটো যোগ করে দাও, যোগ করলে কি হচ্ছে, তারা 1 ঘন্টায় এ আর বি দুটো মিলে কতটা কাজ করছে, এতটা কাজ করছে, কিন্তু এই জায়গায় সি কতটা করেছে, সি আবার 1 ঘন্টায় কাজ করছে কত, ওই দেখো 1/2 অংশ, এই যে 1/2 ঘন্টায়, তাহলে এটা কি হবে, বিয়োগ হবে, এর থেকে বাদ যাবে। এইটা হচ্ছে আমাদের এই যে টোটাল যে কাজটা করছে, এটা কিন্তু আমাদের ভর্তি হতে 12 যদি আমরা ঘন্টা সময় নিই তাহলে এটাকে 1 অংশ হয়ে যাবে, ওকে। পুরো 1 ঘন্টায় এতটা কাজ করবে এবিসি মিলে, তাহলে 12 ঘন্টায় পুরো যেহেতু ট্যাঙ্কটা কভার হবে সুতরাং 1 অংশ হবে। এইবার তুমি ক্যালকুলেশনটা করে ফেলো, এটা হচ্ছে দেখো জাস্ট বুঝিয়ে দিলাম, এবার তোমরা নিজেদের মনের মতন করে ক্যালকুলেশন করে নেবে, একদমই সহজ, কিছুই না, জাস্ট ধারণা দিলাম, ওকে। এই রিলেটেড অঙ্ক অন্য জায়গায় যখন আবার পাবে তখন কমপ্লিট করে দেবে। তো এখানে দেখো আমাদের 12 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে, 4 হবে, এটা হবে 12 ডিভাইডেড বাই এক্স, এটা হবে 6 ইজ ইকুয়ালস টু ওপাশে 1, এখানে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে হচ্ছে -2 প্লাস 12 ডিভাইডেড বাই এক্স, এখানে হচ্ছে 2টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 12/x সমান প্লাস হলে 3 হলো, তাহলে 3 দিয়ে কাটলে এখানে 4 হলো, তাহলে x ইকুয়ালস টু 4, তাহলে মনে রাখবে ওইটা 4 ঘন্টা, অর্থাৎ এটা বি নলটা 4 ঘন্টায় পূর্ণ করতো, ওকে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো, এবং এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশানগুলো একটু উল্টো পাল্টা আছে একটু দেখে নিও, হ্যাঁ। চলো এই অঙ্কটা তোমরা প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে। তাহলে অঙ্কটা কি বলছে, 263টি গাছ, যতগুলি সারি, প্রতিটি সারিতে ততগুলি গাছ লাগাতে গিয়ে দেখা গেল 7টি বেশি হচ্ছে, ঠিক আছে, মানে 7টা গাছ কি হচ্ছে, বেশি হচ্ছে। তার মানে এই যে 7টা গাছ যখন বেশি হচ্ছে, তাহলে এর থেকে যদি আমরা 7 বিয়োগ করে দেই তাহলে এটা একটা পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র তৈরি হবে, মানে যতগুলো সারি আছে মনে করো যতগুলো সারির সংখ্যা ততগুলোই কলাম, মানে অ্যাকচুয়ালি রো আর কলাম বলা হয়, ঠিক আছে, সারি আর স্তম্ভ। তো এটা আমাদের আসছে কত বিয়োগ করলে, 256। এখন এই 256কে আমাদের রুট করতে হবে, আর কিছুই না, 256 রুট মানে 16, দেখো 16 কিন্তু এখানে রাইট অ্যান্সার, কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে ব্যাস, তাহলেই হবে। পরের কোশ্চেনে চলে যাব, পরবর্তী প্রশ্ন দেখব, এখানে উত্তর সি হচ্ছে। পরের প্রশ্নটা দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে 85 মিটার, এর ভিতরের দিকে চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তার মানে ভিতরের দিকে কি আছে, 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। আমি যদি একটুখানি ছবিটা তোমাদের এঁকে দেখাই তাহলে সুবিধা হবে, জাস্ট কল্পনা করো যেটা একটা বর্গক্ষেত্রাকার মাঠ এবং চারপাশে ভিতরে একটা রাস্তা আছে, ওকে, মনে করে এরকম, যাই হোক ছবিটা পুরো এটা আরও একটু সোজা হবে। তো এখানে এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্য, কত এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে নিশ্চয়ই এদিকে দৈর্ঘ্য 5 মিটার হবে। তাহলে দেখো নতুন যেটা দৈর্ঘ্য বা প্রস্থ যাই তুমি বলো না কেন, যে একটা বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু আগে যা ছিল তার থেকে কিন্তু 10 কমে গেল,
দেখো এদিকে 5 কমছে, এদিকে 5 কমছে, খুব ভাইটাল এই জায়গাটায়। হ্যাঁ, অনেকে শুধু 5 কমিয়ে দেয়, দিয়ে আনসার করে। তোমরা একটু কমেন্ট করে আনসারটা জানাও তো, ঠিক আছে? তাহলে এদিকে 5 এবং এদিকে 5, তাহলে কমলে হচ্ছে কত? 85 থেকে আমাদের হচ্ছে 75 হবে তাহলে, তাই তো? তাহলে এখানে আমাদের আসবে 75 লিখব। তাহলে নতুন যে দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলো 75, আগে ছিল কত? 85। তাহলে আগের ক্ষেত্রফল কত? 85, তাকে স্কোয়ার। আর নতুন ক্ষেত্রফল কত? এই 75, তাকে স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এইটাই হচ্ছে কি, এটা হচ্ছে এই যে রাস্তা আছে না, এই রাস্তাটার ক্ষেত্রফল, এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। মানে পুরো ক্ষেত্রফলটা একবার বার করলাম, এই পুরো ক্ষেত্রফলটা, আর ঠিক মাঝায় যে পোর্শনটা আছে এটা বাদ দিলাম। তাহলে আমাদের এই রাস্তা যেটা পড়ে রইলো না, এই যে দেখো আমি যেখান থেকে এরমভাবে ক্রস করে করে যাচ্ছি যেভাবে, এই জায়গাটা কিন্তু আমাদের রাস্তাটার জায়গা পড়ে রইলো। তাহলে এখানে আমাদের জাস্ট এটা, এবার দেখো এই ক্যালকুলেশন আশা করি বোঝা গেছে যে জিসটা কি, ধারণাটা কি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এবার এই অঙ্ক কিন্তু তোমাদের মানে এই বর্গ কিন্তু করতে চাপ হতে পারে, তাই তো? দেখো বর্গ করতে হবে না, এখানেই একবার যোগ করে দাও 85 ইন্টু 75, আর একবার 85 মাইনাস 75, অর্থাৎ আমাদের এখান থেকে আসছে কত? 85 ইন্টু 75, এটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে 18 16, অর্থাৎ 160, তার সঙ্গে একটা 10 গুণ। কতটা ইজি হয়ে গেল, আমাদের অত বর্গ কিন্তু করতে হয়নি। ওই জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথা বলি, আমার প্রত্যেকটা স্লাইড তোমরা পুরো কন্টিনিউয়াসলি দেখবে, তাহলে দেখবে আমি কিন্তু এই মানে হয়তো ডিটেলসে বলি বটে, কিন্তু তার মধ্যেও কিন্তু শর্ট ট্রিক্স কিন্তু অনেক জায়গায় দিয়ে দিই। দেখো এই অঙ্কটার আমরা শর্ট ট্রিক্স কীভাবে করবো। এবার আমাদেরকে এর সঙ্গে কী বলেছে, রাস্তাটার ক্ষেত্রফল 1 বর্গ মিটারে খরচ হয় কত? 12 টাকা। তাহলে এর সঙ্গে আমাদের 12 গুণ করতে হবে। এবার দেখো এই 16 আর 12 গুণ করারও নিয়ম আছে, দেখবে এই 16 আর 12, 6 দুগুণ 12, 2 হাতে থেকে 1, তাহলে এই 2 আর 6 যোগ করলে হাতের একটার সঙ্গে যোগ করো, তাহলে 6 আর 2 যোগ করলে 8, আর হাতের 1 যোগ করলে 9 লিখে দিলাম। আর এই 1 আর এই 1 গুণ করলে 1 হলো, তাহলে 192, তারপর দুটো শূন্য। দেখো এখানে কিন্তু আমাদের মুখে মুখেই অ্যাকচুয়ালি অঙ্কগুলো হবে। তো এখানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। আমি কি করলাম, দরকার হয় আবার তোমাদেরকে একবার জিস্ট করে বলে দেবো, একটু ধৈর্য ধরো, পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, অনেক কিছু শিখতে পারবে। কি করবে, এই ধরনের অঙ্ক আসলে একদম সরাসরি লিখবে। এবার আমি দেখো শর্ট ট্রিক্স বলছি, কি বলছে, এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন এই যেটা আছে এটাকে আমরা কি করব, বর্গ করব। ওকে, এবার এখানে যেহেতু 5 বলেছে, যাই বলবে না কেন তাকে 2 দিয়ে গুণ করে দেবে, করে এটা থেকে বিয়োগ করে দেবে, দিয়ে তাকেও বর্গ করবে। ঠিক আছে, তাহলে কত হবে, তাহলে তাকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 75। এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি এর থেকে আরও বেটার ট্রিক যদি বলি, তাহলে এখানে 85, তার সঙ্গে কি 10 দিয়ে 10 বিয়োগ হচ্ছে, তাহলে কি করবে, এই 85 তার সঙ্গে 10 কমিয়ে যেটা সেটা যোগ করবে, হলো। আর এদের মধ্যে যে গ্যাপটা সেটা এর সঙ্গে 10 দিয়ে গুণ করে দেবে, এদের মধ্যে যে গ্যাপটা হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে বসিয়ে দেবে, আর এটাকে 2 দিয়ে গুণ করে এর 85 থেকে বিয়োগ করে দেবে, করলে যেটা আসতো তার সঙ্গে এটা জাস্ট 12 একক বলেছে, তাহলে এটা গুণ করে দেবে, দিলেই কিন্তু যেটা আসবে সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার ক্যালকুলেশনটুকু করে দেবে, ব্যাস খেলা শেষ। যাই হোক, যারা বুঝতে পারে তারা এই আমার ট্রিক্স কিন্তু মানে যারা এই ডিটেলসটা আগেরটা বুঝতে পারবে তাদের কাছে কিন্তু এটা কিচ্ছু না, কিন্তু ওই জন্য আগেরটা বোঝা দরকার। বেসিকটা ক্লিয়ার না থাকলে শর্ট ট্রিক্স কিন্তু কোনো মূল্য নেই আমার মনে হয়। তার কারণ হচ্ছে তুমি দুদিন পরে এই শর্ট ট্রিক্স না মনে রাখতে পারবে না, কিন্তু যদি ডিটেলসটা জানো, ছবি এঁকে যদি কিছুটা মাথায় থাকে, তাহলে দেখবে তুমি এরকমভাবে মনে মনেই কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। ঠিক আছে, ওই জন্য শর্ট ট্রিক্স কিন্তু শেখার থেকেও বেসিকটা ক্লিয়ার করা অবশ্যই জরুরি, তারপর তুমি শর্ট ট্রিক্স করো, তাহলে দেখবে অঙ্কগুলো তোমাদের অনেকদিন মাথায় থাকবে এবং বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ অঙ্কের প্রচুর ট্রিক্স আছে, তো তুমি কত ট্রিক্স তুমি মনে রাখবে। ঠিক আছে, মনে রাখতে গেলে তোমাকে দেখাচ্ছে সেই 200-250 শর্ট ট্রিক্স মনে রাখতে হবে, তো অত শর্ট ট্রিক্স তো মনে রাখতে পারবে না। তো সেই জন্য বেসিকটা ক্লিয়ার করে তারপরে কিছু শর্ট ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই তো করতেই হবে, তাহলে তো টাইম লাগবে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সও দিই এবং ডিটেলসও বলি। আচ্ছা, এখানে দেখো কি বলছে, একটি 14 ফুট দৈর্ঘ্য, 12 ফুট প্রস্থ এবং 10 ফুট উচ্চতা বিশিষ্ট ঘরের জানালা 4 × 3 ফুট, এটা বর্গ ফুট হওয়ার কথা, বা ফুট স্কোয়ার দিয়ে দাও। আর এটা হচ্ছে, আচ্ছা এটা সামা বলতে আমি ঠিক বুঝলাম না কী হবে, কী বোঝাতে চেয়েছে। তো এখানে হচ্ছে
7 × 3 এত এটা বর্গফুট বা ফুট স্কোয়ার দিয়ে দাও। তাহলে ঘরটি রং করতে 7 টাকা বর্গফুট হিসেবে খরচ হবে কত? এখন এখানে মেন বিষয়টা হচ্ছে দেখো দেওয়ালগুলো রং করা হবে, ঠিক আছে, কিন্তু যেহেতু জানালা আছে সেই জানালাতে রং করা হবে না, জানালাটা বাদ যাবে। এবং এটা সামার বা এটা অন্য একটা কি যাই হোক হবে, আমি এটা জানি না এক্স্যাক্টলি সামা মানে কি, তোমরা সেটা জানো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো, ঠিক আছে, এটা আমার জানা নেই সামা মানে কি। তো এখন এদেরকে বাদ দিতে হবে, তাহলে কিভাবে বাদ দেবে? তোমরা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানো, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটা তোমরা মনে রাখো, ঠিক আছে। চার দেওয়ালের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এইটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এখন আমাদের এই যে 2 × দৈর্ঘ্য কত আমাদের জানি 14, প্রস্থ কত জানি আমরা 12, উচ্চতা কত জানি 10, এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে 12, 26, 26 দুগুণ 52, তাহলে 520। এবার আমাদের বাদ যাবে কতটা? দুটো জানালা আছে, সেটা কতটা? 12 দুগুণ 24, তাহলে 24, এখানে 12 দুগুণ 24 হলো, কারণ এটা 12, তার দুটো জানালা মানে 2 হবে, আর একটা সামা এটা হচ্ছে, তাহলে 3 × 7 = 21, তাহলে 21 থেকে বিয়োগ করো, তাহলে হচ্ছে 3, এখানে হচ্ছে না এটা যোগ হবে, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে এর থেকে 45 বিয়োগ করতে হবে, ঠিক আছে। 45 বিয়োগ করে, এবার যেহেতু 7 টাকা হিসেবে খরচ হবে, 7 টাকা হিসেবে খরচ হবে, 45 বিয়োগ করে দাও, 5, এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 7, এখানে হচ্ছে 4, এইটা ইন্টু 7, জাস্ট এটা ক্যালকুলেশন করে গুণ করে দাও, গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই অপশান এ কিন্তু রাইট অ্যান্সার আসবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাব, এটা একদম সহজ একটা ব্যাপার, কিছুই ছিল না। পরের প্রশ্নে, একটি বৃত্তের ক্ষেত্রফল ব্যাসের 28 গুণ, ক্ষেত্রফল, হ্যাঁ, ব্যাসের 28 গুণ, বৃত্তের পরিধি কত? খেয়াল রাখো, বৃত্তের ক্ষেত্রফল মানে কি? মনে রাখবে একটা বৃত্ত হচ্ছে এরকম দেখতে, তার এইটা এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, ওটাকে আর দিয়ে লেখা হয়, আর এই যদি পুরোটা বলা হয় তাহলে এটা হচ্ছে ব্যাস, এটা হবে তখন 2r হবে পুরোটা। মনে করো এ আর বি যদি হয় তাহলে এই এ বি হবে, এই এ বি হবে 2r, এটাকে ব্যাস বলা হয়। ওকে, আমি কিন্তু ধরে ধরে করি যে তোমরা একদম কনসেপ্টটা নিতে পারো, ঠিক আছে, ভবিষ্যতে তোমরা অঙ্ক নিয়ে যেন কোনো প্রবলেম না হয়, সেইভাবেই ধরে ধরে তোমাদেরকে করাই। তো এটা এখানে যেহেতু এটা ব্যাসার্ধ আর বলছে, ও এটা ও এ বা ও বি যে কোনো একটা আর, তাহলে এর বৃত্তের যে ক্ষেত্রফল হবে সেটা হবে πr²। ওকে, তাহলে ক্ষেত্রফল আমরা জেনে গেলাম কি πr²। ওকে, এবার আমাদের কি বলছে? 28 গুণ কার? ব্যাসের। ব্যাস মানে কত? 2r, এক্ষুনি দেখেছি ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে এর কত গুণ? 28 গুণ, তাহলে এর সঙ্গে 28 গুণ করে দাও। এবার দেখো এখানে r², এখানে একটা আর, একটা আর কেটে গেলে একটা আর পড়ে থাকছে, তাহলে πr মানে হচ্ছে 28 দুগুণ 56, তাই না? তাহলে এর সঙ্গে এবার আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে, কেন 2 দিয়ে গুণ করবো বলছি, 2πr, এটা হচ্ছে 56 ডবল হবে, সুতরাং 112 হবে। দেখো এই যে 112 আসলো, এটা হচ্ছে 2πr, এই 2πr মানে হচ্ছে বৃত্তের পরিধি, আমাদের কিন্তু পরিধিটাই চেয়েছে। ওকে, ব্যাস আনসার। এবার যে এটা জানতে পারবে তার কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর করা কোনো চাপেরই হবে না, যেই সে হয়ে যাবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেবো, একটু সময় লাগছে যেহেতু প্রিভিয়াস ইয়ারটা সলিউশন করছি, তো একটু সময় লাগবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে রাম স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 42 কিমি রাস্তা যেতে পারে, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 24 কিমি রাস্তা যেতে পারে, তাহলে স্রোতের যে গতিবেগ সেটা কত? দেখো এই রিলেটেড অঙ্ক তোমাদেরকে একদম বলবো মুখস্থ বিদ্যার মতন হবে, দেখবে এই 6 ঘন্টায় কতটা যাচ্ছে? 42 কিমি, তাহলে গতিবেগ কত? 42কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কত? 7। আর এখানে হচ্ছে 8 ঘন্টায় যাচ্ছে কতটা? 24 কিমি, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 3 8 24, এদের মধ্যে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? ডিফারেন্স কত? 4, 4কে জাস্ট একটা 2 দিয়ে ভাগ করে দাও। ওকে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার কত আসে? 2। তাহলে এই যে 2টা না স্রোতের গতিবেগ। ক্লিয়ার? মনে রাখবে স্রোতের অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ জানা থাকলে তাদের যোগ করবে, বিয়োগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে। এবং যদি বলে যে সেই রামের গতিবেগ কত, তখন আবার এটা কি করবে? দুজনা যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে, ব্যাস। শর্ট ট্রিক্স তোমাদেরকে তো অবশ্যই দিই, প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট ট্রিক্স আমি দেবো, তো তোমরা চাইলে আমার সঙ্গে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও, দুর্দান্তভাবে তোমাদেরকে ক্লাস করাবো, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ওকে, আমাদের ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু ওই 599 যে পেটা ওটা কিন্তু বেড়ে যাবে, গিয়ে কিন্তু ওটা 699 হয়ে যাবে, ওই জন্য এখনও 599 আমরা ভর্তি নিচ্ছি, তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ওকে, এর আগে কিন্তু কোর্স ফিসটা কম ছিল, 499 ছিল, সেখান থেকে কিন্তু বেড়ে 599 হলো, এবার কিন্তু হবে 699,
ঠিক আছে, ব্যাচটা শুরু হয়ে গেলে কিন্তু 699 হয়ে যাবে, তোমরা চাইলে দ্রুত জয়েন হয়ে যাও। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন বন্ধুরা তোমাদের এটা HW থাকবে, তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমার এটা উত্তর জানাবে, ঠিক আছে, প্রত্যেকে এটা আনসার কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাস কেমন হচ্ছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমাদেরকে ক্লাস তো দেব, তো আর একটা কথা তোমাদের এর সঙ্গে কিছু কথা বলি, আমাদের হিস্ট্রি ক্লাস কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে, ইতিহাসের পুরো একদম চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ক্লাসটা শুরু হয়েছে, তোমরা ক্লাসটা দেখে আসো, পুরো একদম শুরু থেকে, ইতিহাসের একদম শুরু থেকে কিন্তু ক্লাস হবে। আর জিকের ক্লাস যে সকাল 7টার সময় যে স্যার নিচ্ছে সেটা মিক্সড ক্লাস হচ্ছে, সেখানে ইতিহাস ভূগোল সব আছে, ঠিক আছে, বায়োলজি, তারপর তোমার ভৌতবিজ্ঞান, যত সাবজেক্ট আছে, মানে যেটাকে জিকে বলা হয় জেনারেল স্টাডিজ, তো ওটা পুরোটা কিন্তু প্র্যাকটিস হিসাবে কিন্তু সকাল 7টায় সুমন স্যার করাচ্ছে। আর এরপরে আমাদের অন্য একজন যে টিচার এসছে সেটা কিন্তু হিস্ট্রির পুরো একদম প্রথম থেকে পার্ট বাই পার্ট ধরে ধরে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করছে, ডেসক্রিপটিভভাবে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে, সঙ্গে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেই সমস্ত প্রশ্নগুলো করাচ্ছে। তোমরা চাইলে সেই ক্লাসটা দেখে আসতে পারো এবং আমার সঙ্গে তোমরা ম্যাথ ক্লাস করতে পারবে। ওকে, তো প্রত্যেককে থ্যাংক ইউ, ঠিক আছে, ক্লাসটা কেমন হচ্ছে তোমরা প্রত্যেকে জানিও, এবং আমাদের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে নিয়ে। এবং যে সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রিপারেশান নিয়ে থাকি, বিশেষ করে ডব্লিউবি, পিএসসি, ডব্লিউবিপি, ওকে, কেপি, ঠিক আছে, আরআরবি অর্থাৎ রেলের, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ সি গ্রুপ ডিটা আলাদা, আরআরবি মানে যে অ্যাকচুয়ালি গ্রুপ ডি যে ফর্মগুলো ছাড়ে, ঠিক আছে, সিটা আমাদের এখানে তো হয় না, এমনি জাস্ট গ্রুপ ডি গ্রুপ সিটা করে দেওয়া থাকবে। তো ডব্লিউবি টেট, বিশেষ করে ডব্লিউবি টেট মনে রাখবে, ডব্লিউবি টেট এবং আপার টেট, ঠিক আছে, এএনএম এবং জিএনএমের ম্যাথ পোর্শনগুলো আমি কিন্তু কভার করি, তোমরা চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারো, ঠিক আছে, আমাদের পেইড ব্যাচও চলে, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো হিস্ট্রি যে ক্লাসটা করাচ্ছে তোমরা একটু ক্লাসটা করে দেখে কমেন্ট করবে, যদি স্যারকে ওইভাবে তোমাদের ক্লাস করতে সুবিধা হয় তাহলে স্যারকে বলবো যে এইভাবে ক্লাস করাতে, যেভাবে তোমাদের সুবিধা হবে আমাদের বলবে, আমরা সেভাবে চেষ্টা করব, ঠিক আছে। আজকে এখানেই ছাড়লাম, অনেকটা বকবক হয়ে গেল, চলো প্রত্যেককে টাটা।